রিমা ব্যাগ হাতে যখন দরজার কাছে গিয়ে দাঁড়ালো, আমার মনে হলো পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে। আকাশ অফিস থেকে ফেরেনি। এই অবস্থায় যদি রিমা চলে যায় তাহলে একটা দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। আমি দ্রুত গিয়ে ওর হাতটা শক্ত করে ধরলাম। মা, যাস না। আকাশ রাগের মাথায় বলছে ও তোকে ছোট করতে চায়নি। রিমা হাতটা ছাড়িয়ে নিল না, কিন্তু ওর শরীরটা পাথরের মতো শক্ত হয়ে রইল। ও ভেজা গলায় বলল, মা, আকাশ আমাকে হীনমন্য বলেছে। ও ভেবেছে আমি আপনার উপর জোর খাটিয়ে শাড়িটা নিয়েছি। ও তো আমাকে চিনতেই পারেনি মা। এই 2 বছরে আমি ওর কাছে এতটাই লুবি হয়ে রইলাম। আমি ওকে টেনে সোফায় বসালাম। রিমার 2 চোখ বয়ে তখন শ্রাবণ নামছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তুই যেমন আকাশকে চিনতে ভুল করছিস, ও তোকে চিনতে ভুল করেছে। ভালোবাসা থাকলে সেখানে অধিকার বোধ আর অভিমান দুটোই পাহাড় সমান হয়। আকাশ তোকে ঘৃণা করে বলেনি রে, ও তোকে আমার জায়গায় বসাতে পারেনি বলেই ওর অতটা রাগ হয়েছে। ও এখনো বুঝেনি যে আমার আর তোর মধ্যে কোনো আলাদা ভাগ নেই। সেদিন সন্ধ্যা নামার আগে আকাশ অফিস থেকে ফিরে এলো। কলিং বেল বাজতেই আমি রিমাকে ইশারা করে বললাম রান্নাঘরে যেতে। আকাশ ঘরে ঢুকে সোফায় রিমার ব্যাগটা দেখে থমকে দাঁড়ালো। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে অপরাধী সুরে বলল, মা, ও কি চলে গেছে? আমি গম্ভীর গলায় বললাম, যাবে না কেন? তুই যে কথাগুলো বলছিস তারপর কি কোনো সম্মান নিয়ে থাকা যায়? ও এই বাড়ির বউ, তোর অর্ধাঙ্গিনী, অথচ তুই ওকে বিচার করলি মাত্র কয়েক হাজার টাকার একটা শাড়ি দিয়ে। আকাশ মাথা নিচু করে বসে রইল। আমি ওর পাশে গিয়ে বসলাম। আকাশ, তুই ভেবেছিলি দামি শাড়িটা আমাকে দিলে আমি বেশি খুশি হব, কিন্তু মায়েদের খুশি কিসে জানিস? যখন দেখে যে তার ছেলে তার স্ত্রীকে সম্মান দিচ্ছে। তুই রিমাকে ছোট করে আমাকে বড় করতে চেয়েছিস, কিন্তু আসল সত্যিটা হলো রিমা খুশি থাকলে তবেই এই ঘরটা শান্তিতে থাকবে। তোর বউ খুশি থাকলে তবেই আমার সেবা করবে। আকাশ কোনো কথা বলল না। আমি রান্নাঘর থেকে রিমাকে ডেকে আনলাম। ও আসতে আকাশ উঠে দাঁড়ালো। রিমার সামনে গিয়ে খুব নিচু গলায় বলল, রিমা, আমি খুব অন্যায় করে ফেলছি। আসলে মায়ের জন্য শাড়িটা অনেক শখ করে পছন্দ করেছিলাম, তো তাই সেটা অন্য কারো কাছে সহ্য করতে পারিনি। আমি বুঝতে পারিনি যে তুমি আর মা এখন আমার কাছে আলাদা কেউ নও। রিমা কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে চোখের জল মুছলো। আকাশ ওর হাতটা আলতো করে ধরলো। চলো, ব্যাগটা ভেতরে নিয়ে রাখি। আর শোনো, মা শাড়িটা তোমাকে দিয়েছে কারণ মা চান তুমি ওটা পরো। মায়ের আশীর্বাদ ফিরিয়ে দিও না। রিমা আবার আমার দিকে তাকালো। ওর চোখে সেই মেঘটা যেন একটু একটু করে কাটছে। কিন্তু তার মাঝে কলিং বেলটা আবার বেজে উঠলো। দরজা খুলতেই দেখি রিমার মা, মানে আমার বেআইন, দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা বড় প্যাকেট। রিমা হঠাৎ ব্যাগ গুছানোর খবর কি তবে ওদিকেও পৌঁছে গেছে? বেআইন ঘরে ঢুকে একটা গম্ভীর মুখে বললেন, বেআইন মশাই, রিমা আমাকে ফোন করে কিছু বলেনি ঠিকই, কিন্তু ওর গলার স্বর শুনে আমার মা জননীর মনটা কুক ডাকাইলো। তাই চলে এলাম। তা কি হয়েছে শুনি? হঠাৎ করে রিমার মায়ের উপস্থিতিতে ঘরের পরিস্থিতি আবার কিছুটা থমথম হয়ে গেল। আমি আর আকাশ একে অপরের দিকে তাকালাম। আমি মনে মনে ভয় পেলাম। এবার কি তবে আগুনের উপর ঘি পড়বে, নাকি এই জট অন্য কোনো দিকে মোড় নেবে? রিমার মায়ের হঠাৎ উপস্থিতিতে ঘরের পরিবেশটা যেন মুহূর্তে জমে বরফ হয়ে গেল। রিমার মা মানুষ হিসেবে খুব একটা খারাপ নন, কিন্তু মেয়ের প্রতি অগাধ মমতার মাঝে মধ্যে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি ব্যাগটা সোফায় রেখে রিমার দিকে তাকালেন। রিমার ভেজা চোখ আর গুছানো ব্যাগ দেখে তার মুখটা শক্ত হয়ে গেল। কি হয়েছে রিমা? তুই কি বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ তৈরি করেছিস? আকাশ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ইশারায় ওকে থামিয়ে দিলাম। আমি এগিয়ে গিয়ে বেআইনের মশাই হাত ধরে বললাম, আসুন বেআইন, বসুন। আসলে তেমন কিছুই না, ছোটখাটো একটা ভুল বোঝাবুঝি। আকাশ দুটো শাড়ি এনেছিল, আর তা নিয়ে মা মেয়ের মধ্যে একটু খুনসুটি হয়েছে। রিমার মা তীক্ষ্ণ চোখে রিমার হাতে থাকা দামি শাড়িটার দিকে তাকালেন। তারপর আকাশের দিকে ফিরে বললেন, বাবা, আকাশ, মা মেয়ের খুনসুটি হলে ব্যাগ গুছানো পর্যন্ত গড়ায় না। আমি জানি রিমা খুব একটা অবুঝ মেয়ে নয়। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যেটা ওর আত্মসম্মানে লেগেছে। রিমা এবার ফুপিয়ে কেঁদে উঠলো। ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, আকাশ ভেবেছে আমি মায়ের থেকে দামি শাড়িটা জোর করে চেয়ে নিয়েছি। ও সবার সামনে আমাকে লুবি বলেছে। কথাটা শুনে বেআইন মশাইয়ের মুখটা রাগে লাল হয়ে উঠলো। তিনি তার হাতের প্যাকেটটা টেবিলের উপর রাখলেন। আমি জানতাম আমার মেয়ে এমন একটা বাড়িতে পড়েছে যেখানে সম্পর্কের চেয়ে শাড়ির দাম বড়। আকাশ, তুমি যদি মনে করো রিমা দামি শাড়ির কাঙ্গাল, তবে শোনো, ওর বাবা ওকে এর চেয়েও দামি শাড়ি জিনিস দেওয়ার ক্ষমতা রাখে। এই নাও, আমি রিমার জন্য একটা দামি কাতান এনেছি, আর তোমার মায়ের জন্য এনেছি একটা সাধারণ তাঁত। আমাদের কাছে কিন্তু সম্পর্কের দামটাই আসল। ঘরটা এবার সত্যি নিস্তব্ধ হয়ে গেল। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে দেখে আমি এবার একটু কড়া গলায় বললাম, বেআইন মশাই, আপনিও কি আগুনের উপর ঘি ঢালবেন? আকাশ ভুল করেছে ঠিকই, ও ক্ষমা চেয়েছে, কিন্তু আপনি যদি এখন শাড়ির তুলনা শুরু করেন তবে আমাদের এই বাড়ির শান্তিটা আর ফিরবে না। আমি এবার আকাশের হাত ধরে বললাম, আকাশ, তুই যে ভুলটা কাল করেছিলি, আজ তোর শাশুড়ি মাও সেই একই ভুল করেছে। তিনিও শাড়ি দিয়ে মানুষের গুরুত্ব মাপছে। তুই কি এবার বুঝতে পারছিস কেন কাল তোর কথাগুলো রিমার বুকের তীরের মতো লেগেছিল?
আকাশ মাথা নিচু করে রইল। তারপরও ধীরে ধীরে রিমার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, আমাকে মাফ করে দিন, আমি সত্যিই বড় একটা ভুল করে ফেলছি। আমি বুঝতে পারিনি যে আমার একটা ছোট্ট অবহেলা এই ঘরটাকে এভাবে তছনছ করে দিতে পারে। আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন না, ও চলে গেলে এই ঘরটা প্রাণহীন হয়ে পড়বে। রিমার মা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর আমার দিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলে বলল, বেয়ান মশাই, আমি হয়তো একটু বেশি বলে ফেলছি। আসলে মেয়ের চোখের জল সহ্য করতে পারিনি। আমি হাসলাম। তারপর রিমার হাত থেকে দামি শাড়িটা নিয়ে রিমার মায়ের হাতে দিলাম। বেআইন, এই শাড়িটা আকাশ আমাকে এনে দিয়েছিল, কিন্তু এটা আমি রিমাকে দিয়েছি। আজ আমি চাই আপনি আমার হাতের এই শাড়িটা আপনার মেয়েকে দিয়ে দেন, আর আপনার আনা এই কাতানটা আমি পরবো। মায়েদের কাছে তো সব সন্তানই সমান, তাই না? কাপড় দিয়ে কি আর ভালোবাসা বিচার করা হয়? রিমা এবার আমার দিকে ছুটে এসে জড়িয়ে ধরলো। ওর কান্না এবার আর কষ্টের নয়, ছিল একরাশ স্বস্তির। সবাই যখন শান্ত হলো, আমি দেখলাম আকাশ এক কোণে দাঁড়িয়ে হাসছে। ও আলমারি থেকে রিমার জন্য কেনা সেই কম দামি শাড়িটা বের করে আনলো। মা, এই শাড়িটা তাহলে কে পরবে? আমি রিমার হাত ধরে বললাম, ওটা তোলা থাক, কোনো একদিন আমি আর রিমা একই রঙের শাড়ি পরে বেরোবো। সেদিন লোকে আর শাশুড়ি বউ বলবে না, বলবে দুই যমজ বোন যাচ্ছে। ঘরের সেই বাড়ি বাতাসটা মায়ার সংস্পর্শে একদম হালকা হয়ে গেল। শাড়িটা যে ফাটল ধরিয়েছিল, সেই শাড়ি যেন আজ আমাদের আরো কাছাকাছি নিয়ে এলো। আমি বুঝতে পারলাম সংসারের দেয়ালগুলো ইটের হলেও তার উপর মায়ার প্রলেপ দিলে কখনোই তা ঝড়ে ভেঙে পড়তে পারে না। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।